আমাদের আজকের অনলাইন ক্লাস হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। দ্যাট মিনস বাংলাদেশের করবিধি। এটা বিবিএ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে আছে, বিবিএ থার্ড ইয়ার ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে আছে, এবং বিবিএ থার্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টেরও আছে এটা। এই সাবজেক্টটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়। তো যেহেতু রুলস রেগুলেশনের ব্যাপার, নিয়মাবলীর ব্যাপার, এখানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর কর্তৃক রুলস গুলো মানে এনলিস্টেড করা থাকে। ওদের রুলস এর অনুযায়ী তোমাকে করের হিসাবটা করতে হবে। সো এই জায়গায় আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। বাংলা হচ্ছে চাকরি হতে আয় বা চাকুরি হতে আয়। এটার দ্বারা হচ্ছে 32 থেকে 34। অর্থাৎ এটা অর্থ আইন বা আয়কর আইন 2023-এর 30 ধারায় চাকরি হতে আয় আগের বেতন খাতে আয় ধারা 21 থেকে পরিবর্তন করে চাকরি হতে আয় ধারা 32 থেকে 34-এ উল্লেখ করা হয়েছে। সো এখন গত বছর যারা আমরা পরীক্ষা দিছি বা মানে গত বছরের যারা ছিল পরীক্ষা দিয়েছে, থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে বিশেষ করে কোর্সে যারা ম্যানেজমেন্টের, তাদের বেলায় ওই নতুনগুলো দেয়া মানে চাইছে আর কি। যদিও তারা পড়ছে, এটা আগের রুলসে পড়ছে, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে নতুন রুলসটা আসছে তখন দিছে, তখন তো অনেকের পড়া শেষ হয়ে গেছে। তো এইবার 2023 এবং 24, আর 24 এবং 25 যে কর বর্ষটা আছে ওই অনুযায়ী আমরা মোটামুটি সেট আপ করবো আর কি। মানে নতুন যে আয়করের রুলসটা আছে ওই রুলসটাই এই বছর আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এইখানে আমরা চাকরি হতে আয় দ্বারা 32 থেকে 34, তো এটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট হবে, স্যালারিটা কেটে দেই, এমপ্লয়মেন্ট। তো আমরা এখানে যে করদাতাগুলো পাবো, সেক্ষেত্রে আমরা যদি আমাদের কাছে যদি বই থাকে চাকরি হতে আয়, ওই চ্যাপ্টারে গেলে কিছু কথাবার্তা পাবা, আমি কিছু মুখেই বলি। আমরা কি দেখতেছি? জি ভাইয়া, জি দেখা যাচ্ছে। ভাই। এবার দেখা যায়? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো চাকরি হতে আয় দ্বারা হচ্ছে 32 থেকে 34, ইংরেজিতে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, সেকশন নাম্বার 32 থেকে 34। তো আমরা আমাদের বইগুলো যদি খেয়াল করি, বইগুলোতে একটু বিস্তারিত লেখা আছে। এটা গাইড বই হোক, মেইন বই হোক, যেখানেই তাকান চাকরি হতে আয়ের মধ্যে কিছু কথাবার্তা আপনি পাবেন। তো আয়কর আইন 2023-এর 30 ধারায় আয়ের 7টি খাতের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এই চাকরি হতে আয় হচ্ছে প্রথম এবং প্রধান একটি খাত। যেসব ব্যক্তি করদাতা কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিয়োজিত, তাদেরই কেবলমাত্র চাকরি খাতে আয় হবে। ব্যক্তি করদাতা হতে হবে, সেখানে অংশীদারি কারবার, কোম্পানি বা অন্যান্য অব্যক্তি করদাতার চাকরি হতে কোনো আয় থাকে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি করদাতার বেলায় চাকরি হতে আয়টা থাকবে আর কি। তো এখানে চাকরি হতে আয় যদি আমরা হিসেব করি, সেই ক্ষেত্রে দুই ধরনের প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে পারি। যে সমস্ত ব্যক্তি করদাতারা চাকরি করবে, তারা হয় সরকারি কোনো খাতে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে, অর বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ওরা কি করবে, চাকরি করবে। সেই ক্ষেত্রে এখানে দুইটা ভাগে বিভক্ত করে আমরা রুলস গুলো আলোচনা করব। এর মধ্যে একটা খাত হবে সরকারি চাকরিজীবীদের জন্য। এই যে একটা সরকারি চাকরিজীবী লোকের আমরা যদি হিসেব করি, তো এই ক্ষেত্রে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্ন হিসেবে 2019 সালে একটা প্রশ্ন নিলাম। তো আজকে আমরা চেষ্টা করব হচ্ছে সরকারি চাকরিজীবী যারা,
তাদের যে চাকরি হতে আয়টা ক্যালকুলেশন করব বা করবে, এটা আমরা একটু ভালোভাবে আজকে সার্ভিসটা দিব। তোমরাও ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে আশা করি ইনশাল্লাহ। তো যদি মানে ক্লাসে থাকেন আর কি, অ্যাটেনশনটা ভালো লাগবে, এদিক সেদিক বা অন্যদিকে, বা আমার কথাগুলো শুনবেন আর অন্যদিকে মোবাইল টিপবেন, এমন হলে কিন্তু পড়াটা ভালো বোঝা যাইবে না। সুতরাং ভালো বুঝতে চাইলে অ্যাটেনশন ফার্স্ট লাগবে। অনলাইনের মজাই হচ্ছে এটা। এই যে এখন আমি যে লেখাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মানে দেখতে স্পষ্ট, হাতের লেখা এখন আর খারাপ নেই। তো এখানে আমরা আবার বলি, দুইটা ফরম্যাটে আমরা অঙ্কগুলো করব। একটা ফরম্যাট হচ্ছে সরকারি কর্মকর্তা বা সরকারি চাকরিজীবীদের জন্য, আর আরেকটা ফরম্যাট হচ্ছে আমাদের মতো যারা বেসরকারি আছে তাদের বেলায় কিরকম হবে। দুইটা দুই রকমের হবে। তো এইটা আমরা একরকম করব না। তো আমি চেষ্টা করব অর্থায়ন 2023-এর 30 ধারায় যে ফরম্যাটটা দেয়া আছে সরকারি চাকরিজীবীদের জন্য, যেমন আমি তো আগে আর কর দেইনি, এই বছর থেকে আয়কর রিটার্ন আমি নতুন করে পূরণ করছি আর কি, মানে টিন করছি। সেক্ষেত্রে আমার ওয়াইফ, ও আবার কি করা লাগে, সরকারি হিসেবে 2000 মানে গতবার থেকে ওর আরো টিন খোলা লাগছে। তাহলে আমার আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতায় এখন কি আছে, সরকারিও আছে বেসরকারিও আছে, দুইটাই আমি ফিল আপ করি। তো সুতরাং ওই ওই যে এটা তো অনলাইনের ফর্ম থাকে, তো সেই সুবাদে প্র্যাকটিক্যালিও কিন্তু এখন দেখা আছে যে সরকারিগুলো কেমন হবে আর বেসরকারিগুলো কেমন হবে। যদিও আমি যদি মানে সরকারিতে বা বেসরকারিতে যে স্টাইলগুলো ফলো করা হয়, একটা আরেকটাতে যদি আমি নিয়ে নিই, রেজাল্ট কিন্তু আমার মিলবে, বাট ফরমেশনটা একরকম হবে না। আপনারা কি আমার কথা বুঝছেন? বোঝা যায় কথাবার্তাগুলো? জি ভাইয়া। জি ভাই। যাক আলহামদুলিল্লাহ বোঝা যায়। তো আমরা যারা এ, ই করতে পারি নাই মানে নামগুলো অনেকে লিখতে পারেন নাই বুঝছেন, ওই ডিভাইসের নামগুলো চলে আসছে, তো এগুলো চেষ্টা করবা লিখে মানে এডিট করার জন্য আর কি। রিনেম করার অপশন আছে, ওই যে তুমি তোমার নামের পাশে এই যে পার্টিসিপেন্টস এর ঘরে গেলে তোমার নামটা দেখবা, ওখানে গিয়ে তোমার নামের পাশে ডটে ক্লিক করে তোমার নামটা রিনেম করে ফেলতে পারবা, মানে তোমার জেনুইন নামটা দিতে পারবা। তো আমরা কাজের কথায় আসি। এখানে আমরা জনাব কাশেম একজন সরকারি চাকরিজীবী, একদম ইন্ডিকেট করে দিয়েছে সে সরকারি কিনা। তো অনেক সময় এই সরকারি কথাটা কিন্তু বলে না। তো না বললে আমাদেরকে যেটা করতে হবে, ধরো বললো জনাব আবুল কাশেম সাহেব সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, তাহলে কি সরকারি না বেসরকারি ধরবা? সোনালী ব্যাংক তো ভাই সরকারি। সুন্দর, তাইলে আমরা ঠিক এইভাবে সরকারি না হলেও প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান এটা দেখব। আচ্ছা আমি যদি বলি যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, তাহলে কি বলবা? ঢাকা বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত জি প্রতিষ্ঠান। জি জি, ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এটা স্বায়ত্তশাসিত হচ্ছে বেসরকারি। প্রতিষ্ঠান। ওটা সরকারি রুলসে না, ওদের রুলস আবার আরেক ধরনের। বেসরকারি বেসরকারি। বেসরকারি মানে তারা চাকরি, আমরা এমনি বেসরকারি বলতে পারবো জি। না, বাট রুলসটা বেসরকারির আওতায় বা সরকারি ছাড়া অন্যদের জন্য যে রুলসটা, এটা আমরা ইউজ করব। যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। এরকম ভাবে প্রশ্নে একটু ঘোরা দিয়ে আসতে পারে। তো এখানে আমরা তো এটা 2019 সালের কোশ্চেন নিছি। তো তো এইখানে আমরা 2000 কত সালে, ধরেন যে আমরা তো করবর্ষ করব হচ্ছে কত, 24 এবং 25 করব। তো 2024 সালের 30শে জুন সমাপ্ত বছরে তার চাকরি হতে আয় ছিল নিম্ন। এখন আমি যদি সরকারি চাকরি আবার বলি, 2023 সালের পূর্বের যত বই আছে ওই বইগুলোর দিকে এখন আর তাকাইতে পারবেন না। গতবার একটা দেখতে পারবেন, এইবার একটা দেখতে পারবেন, তার আগের যদি বই দেখেন একদম হিতে বিপরীত। মানে তার আগের বইগুলো দেখলে কেমন হবে, আমি একটু দেখাই আপনাদেরকে তার আগের গুলো কেমন হইতে পারে। তার আগের গুলো যদি আপনারা দেখেন, তাহলে রুলসের ধরনটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন। আপনারা কি দেখতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন তার আগের গুলোর দিকে যদি আপনি তাকান, এই যে দেখেন বাসস্থানের জন্য কিরকম রুলস, বাসস্থান বা সুবিধার জন্য, বাসস্থান সুবিধা কনসেশন হারে হলে, যাতায়াত ভাতা বা পরিবহন ভাতার জন্য আলাদা, যাতায়াত সুবিধার জন্য আলাদা, যাতায়াত বা পরিবহন এবং সুবিধা একসাথে হইলে চিকিৎসা ভাতার জন্য আলাদা, তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের জন্য আলাদা, এরকম ভাবে আলাদা আলাদা রুলস অ্যাপ্লাই করা ছিল। এটা ছিল কবে? 2023 সালের
পূর্বে 2023 সাল থেকে এসে এখন এটা নতুন ফরমেশনে চলে আসছে। সো এই ফরমেশনের মধ্যে আমরা যেহেতু আজকে এট ফার্স্ট সরকারি চাকরিজীবীর জন্য করব, সরকারি চাকরিজীবীরা শুধুমাত্র তিনটা ক্ষেত্রে তাদের কর, মানে করযোগ্য আয় আছে তিন ক্ষেত্রে। তাদের যে চাকরি হতে আয়, ওই চাকরি হতে আয়, এই যে তাদের চাকরি হতে আয়, এই আয়ের এই মূল বেতন এবং হচ্ছে আপনার আহ বৈশাখী ভাতা বা নববর্ষ ভাতা, আর হচ্ছে আরেকটা হচ্ছে বোনাস, আরেকটা হচ্ছে কি বোনাস, এই তিন ক্ষেত্রে শুধুমাত্র তাদের আয়টা কর ধার্য আয় হিসাবে। অর্থাৎ এই তিন ক্ষেত্রে তাদের আয়টা নিট করযোগ্য আয় হবে। আমি একটু স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, নিট করযোগ্য আয় হবে। এছাড়া অন্য চাকরি হতে আয়ের বেলায় অন্য যেই কোনো সাইটগুলোতে তার আয়গুলো হবে কর অব্যাহতি প্রাপ্ত আয় অথবা অকরধার্য আয়। 2023 সালের পূর্বে এই নামকরণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অকরধার্য আয় ছিল, আর এখন এগুলোর নাম হয়ে গেছে কর অব্যাহতি প্রাপ্তি আয়। কর অব্যাহত প্রাপ্তি আয়, প্রাপ্ত আয়। তো এখন আমরা আবার বলি কথাটা, সরকারি চাকরিজীবী যদি হয়, মূল বেতনের উপরে সে কর দিবে, এটাকে বলা হবে নিট করযোগ্য আয়। তো বানানটা সমস্যা হয়ে আছে, একটু ঠিক করে দিচ্ছি। আর নববর্ষ বা বৈশাখী ভাতা যদি হয়, অথবা এটার আরেকটা নাম হইতে পারে উৎসব ভাতা। কি ভাতা? উৎসব ভাতা, এরকম নামেও আপনারা পেতে পারেন, উৎসব ভাতা। তো আমরা সমস্যাটা হবে কোথায় জানেন? আমরা পড়বো হচ্ছে, নামটা পড়ে যাবে উৎসব ভাতা, পরীক্ষায় দিয়ে রাখবে বৈশাখী ভাতা, পরীক্ষায় দিয়ে রাখবে নববর্ষ ভাতা। তখনই আমাদের প্রবলেমটা হবে। এমনিতে নর্মালি আমরা ধরো যে চারটা কি পাঁচটা অঙ্ক করলেই বেতন খাতে আয় বা চাকরি হতে আয় মোটামুটি কনফার্ম, ইনশাল্লাহ এই কমন পড়বেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে প্যারাফেস করে সমার্থক শব্দগুলো ব্যবহার করে যখন দিবে তখনই ঝামেলা হবে। এই জন্য মূলত আপনাকে অনেকগুলো কোশ্চেন পড়ে পড়ে রিভিশন দিয়ে দিয়ে কোনটার সমর্থক কি এগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এই কয়টা আয় পেলাম, যে চাকরি হতে আয়ের বেলায় সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নিট করযোগ্য আয়ের কয়টা আইটেম? মাত্র তিনটা। এর মধ্যে তিনটা। মূল বেতন একটা, নববর্ষ বা বৈশাখী ভাতা একটা, অথবা উৎসব ভাতা একটা, আরেকটা হচ্ছে বোনাস। এই তিনটা আয় শুধুমাত্র নিট করযোগ্য আয়। এখন বাকি যত আছে, মূল বেতন ছাড়া, বৈশাখী ভাতা ছাড়া, উৎসব ভাতা ছাড়া বাকি যত আছে বেতন হিসাবে, টিকুইস্টিজ বলা হয় তাকে, বেতন পূরক। এই বেতন পূরক গুলো সবগুলো কর অব্যাহতি প্রাপ্ত আয় হিসেবে বিবেচনা। আবার বলি, বাকি সবগুলো কি আয় হিসেবে বিবেচনা হবে? কর অব্যাহতি প্রাপ্ত আয় হিসেবে বিবেচনা করা হবে, অথবা অকরধার্য আয় হিসেবে বিবেচনা করা হবে। এখন যারা সরকারি চাকরি করব, তারার বেলা এরকম ভাগ করে দিতে হবে। প্রথমে আমরা আয়ের পরিমাণগুলো সেট আপ করে নিয়ে নেব কত টাকা আসছে। তারপরে এই ঘর থেকে, আয়ের পরিমাণের ঘর থেকে কোনটা কোন ঘরে যাবে আমরা অটোমেটিক্যালি সেট আপ করে দিব। একেবারে শেষ দিকে যাই এগুলো টোটাল করে দিব। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম, এর মধ্যে আপনাদের কোনো সংশয় আছে কিনা? বিশেষ করে বদরিয়া আছে, বদরিয়া ইসলাম নূর, আপনি বলেন তো, কথাবার্তাতে বা বুঝানোতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না স্যার, সমস্যা হইতেছে না। ওই তো বুঝতে আছে, পুরো ক্লিয়ার আছে। বদরিয়া নিয়ে টেনশনে ছিল, বদরিয়া যদি না বুঝে। তো আলহামদুলিল্লাহ, এটাতে আশা করি আর কি তেমন কোনো প্রবলেম হবে না। আপনারা শুধু এতটুকু কাজ স্যার, করবেন। একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, আপনি যে বললেন যে এই তিনটা আইটেম ছাড়া বাকি সবগুলা কি এই সরকারিতেই আসবে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসেবে? জি জি, সরকারিতে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসাবে, বাট বেসরকারির বেলায় সবগুলোতে কর অব্যাহতিপ্রাপ্ত পাওয়া যাবে না। সেটার জন্য আমরা, ওগুলোর ক্ষেত্রে কি লিখবো? অন্যান্য না উৎসের না না খাতে ওই, এরকম না না খাতে ওই, ভাতা এরকম কিন্তু লিখবো? আমরা সরকারিতে চলতেছি, আমরা বেসরকারির কথা আজকে টানবই না, মনেও কিছু করব না যে ওরা। না না স্যার, আমিও সরকারি কথাই বলছি। হ্যাঁ, সরকারির বেলায়, অন্যান্য গুলা কি এখানে আসবে কিনা? হ্যাঁ এইখানে ওই আয়ের পরিমাণের ঘরে আমরা আনবো। এই যে আয়ের পরিমাণের ঘরে আমরা লিখবো, লেখার পরে আমরা সেপারেশন করে করে নিয়ে নেব। প্রয়োজনে আমি আপনাকে একটু কালার দিয়ে বুঝাই, আপনি বুঝবেন। এই কালারের গুলো ওই যে ওই কালারের ঘরটাতে চলে যাবে, আশা করি আবার বুঝছেন কথাটা।
মানে এই কালারের যে যেগুলো এগুলো চলে যাবে হচ্ছে কর অবধিপ্রাপ্তি, মানে আর্জেন্টিনা কালার যেটা আর কি। আর আরেকটা রাখছি ব্রাজিল কালার, ওই কালারটা চলে যাবে হচ্ছে নিট করযোগ্য আয়। কালারই আপনাকে বুঝাই দিবে, দেখেন স্পষ্ট কোনটা কোন করে যাবে। আমি একটা প্র্যাকটিস করে দেখাই, এটা প্রয়োজনে আমি আরো কথাবার্তা আছে, আমি অঙ্কে যাব না, পরে যাব, বাট বুঝানোর তাগিদে অঙ্কে যাওয়া লাগতেছে একটু। এই জায়গায় দেখেন তার একটা মূল বেতন আছে মান্থলি কত টাকা, মান্থলি কত টাকা। 52,000। 52,000 টাকা। যদি ক্যালকুলেটর থাকে তাহলে আপনারা একটু এনশিওর করেন, তাহলে আমি লিখবো হচ্ছে এই যে 52,000 টাকা গুণন হচ্ছে 12, এক বছরে টোটাল কত টাকা হয় প্লিজ একটু যদি বলতা। 6,24,000। এই 6,24,000 টাকা। আর এই টাকাটা আমরা লিখবো হচ্ছে এই ঘরে 6,24,000 টাকা। আশা করছি একদম ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। এখন ধরেন যে আমি আরো একটা জায়গায় যাই, সেটা হচ্ছে আমি এমনি যাই আর কি, ভালো লাগে। ধরেন যে আমি নিলাম হচ্ছে কি ওই যে গৃহ পরিচারিকা বাবদ বা গৃহ পরিচালিকা বাবদ। এই গৃহ পরিচারিকা লেখা আছে তো, এটা অনেক সময় গৃহ পরিচালকও থাকে, ওই যে পুরুষ যদি হয় সেক্ষেত্রে হয়তো বা গৃহ পরিচালক কথাটা লিখে আর কি। তো আমি এটাতে কাট করে দিলাম। এখন এইটা যদি হয় গৃহ পরিচারিকাটার বেলায় যদি হয়, এটার বেলায় আমরা কি বলছিলাম যে গৃহ পরিচারিকার ভাতা যদি হয়, আমরা বলছিলাম যে ওই তিনটা বাদে বাকি সবগুলোই করবতিপ্রাপ্ত আয় হিসেবে বিবেচনা করা হবে। তো এইখানে এই যে গৃহ পরিচারিকার যে ভাতাটা এটা কত টাকা বলছে, এনুয়াল বলছে কিনা বা নাকি মান্থলি বলছে নাকি কোনো কিছুই বলেনি। মাসে মাসে 5,000 টাকা। মাসে 5,000 টাকা বলছে। ও ভাই, আপনার এখানে নাই বাবদ। কিছুই তো এটা বলা কি নাই স্যার এখানে। আচ্ছা আমার এখানে ও কিছুই আচ্ছা, বলা তাকে। নাই না? তাহলে আমার এখানে কিছুই বলা নাই। তো যদি এটাতে মান্থলি তো বলা নাই স্যার। যদি মাসে হয় তাতে বা তাকে সরকার মাসে বললে আপনারা মাসেও লাগাই দিলাম। তো মাসে বললে কি করবেন, মাসে বললে আপনারা এইটাতে আইসা ব্র্যাকেট দিয়ে 5,000 গুণন 12। যদি মাসে না বলতো আমরা সরাসরি লিখে ফেলতাম 5 12 60,000 টাকা এইখানে লিখবো, প্লাস এইখানেও আমরা 60,000 টাকা লিখবো। কারা বুঝছেন আবার বলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ পুরো ক্লিয়ার বুঝছে। হুম, বুঝা যায়। স্যার এটা তো হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, এটা কিসের জন্য আয়ের পরিমাণে আসবে? এটা তো আয়ের পরিমাণ তার 60,000 টাকা, আয় তো ঠিক আছে, বাট এটার উপর তাকে কর দিতে হচ্ছে না, এই জন্য এটা কর অব্যাহতিপ্রাপ্ত আয়। মানে আমার টোটাল আয়ের মধ্যে আমি কোনটার উপরে আয় দিব, কোনটার উপর আয় দিব না, যেটার উপরে দিব নিট করযোগ্য আয়, যেটার উপর দেয়া লাগবে না কর অব্যাহতিপ্রাপ্ত আয়। কর থেকে আপনি অব্যাহতি পেলেন, দেয়া লাগবে না এটার উপরে আপনাকে কর, বাট আয় আপনার ও আয়। আচ্ছা, বুঝতে পারছি। সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এজ এ সরকারি চাকরিজীবী হিসাবে। কথা মনে ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি এটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, খারাপ না। তো আমি অঙ্কে যাচ্ছি না আপাতত, কিছু কথাবার্তা আমাকে বলতে হবে, আপনারা চাইলে নোটেট করে নিতে পারেন। যেমন আমাদেরকে আগে যে বিষয়টা দেখতে হবে, এই যে এখানে কর বর্ষ এবং আয় বর্ষ লিখেছি, এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু রুলস গুলো পরিবর্তন হয়। কারণ ইমপ্রুভমেন্টের যদি থাকে তারা বলতে পারবেন একটু ধরা হয়ে গেছে তাদের, ঠিক না? আমরা রুলস গুলো তো আমরা প্রথম দিকে পড়ছি, তো তো দেখা গেছে পরীক্ষাও আসছে, আমরারও পড়া শেষ, তখন নতুন রুলসটা দিচ্ছি, তখন আমি অ্যাপ্লাই কিভাবে করাই, একদম হিতে বিপরীত রুলস। একদিন দুই দিনে তো আর পারা যায় না, তখন যদি অনলাইনের বিষয়টা মাথায় আসতো হয়তো বা 1 2 সপ্তাহ এরকম ক্লাস নিয়ে হলেও আমরা চালাই দিতে পারতাম। যাক, দুঃখিত আগের তারার জন্য। তো এই যে আয় বর্ষ ক্রয় বর্ষ কারণে কিন্তু সমস্যাটা। আপনি আয়ের বর্ষ হচ্ছে যেই বছরের আয়ের উপরে আপনি মানে কর হিসাব করবেন তাকে আয় বর্ষ বলবেন। আর কর বর্ষ হবে আয় বর্ষের পরবর্তী বছরকে কর বর্ষ বলা হবে। অর্থাৎ আপনি যেই বছরে আয় করবেন ঠিক তার পরের বছর আপনি কর দিবেন। এরকম করা যাবে না আপনি 23 সালে আয় করছেন 26 সালে কর দিবেন, এটা করা যাবে না। আপনাকে করতে হবে 23 24-এ আয় করছেন, 24 25 আপনাকে কর দিতে হবে। আশা করি কথাটা বুঝছেন। দেখেন আমি আয় করছি 23 24 সালে, বাট কর দিব 24 25-এ, তখন রুলস অ্যাপ্লাই হবে 24 25-এরটা। ওই 23 24-এ যে আয় করলাম ওই আয়ের রুলসটা আমরা অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই হবে যেই বছরে কর দিমু ওই বছরের করের যে রুলস ওইটার উপরে। ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে। তাহলে
আমরা এই কর বর্ষ এবং আয় বর্ষ সম্পর্কেও ধারণা নিলাম। আবার করপ্রাপ্ত আয়কে এটা তো বললাম, নিট করযোগ্য আয়কে এটাও বললাম। অর্থাৎ আমার যে আয়ের যে পরিমাণ, ওই আয়ের উপরে কোন কোন আয়গুলো আমার নিট করযোগ্য আয়, মানে আমাকে কর দিতে হবে ওই আয়ের উপরে, এবং কোন কোন আয়গুলো প্রাপ্ত আয়। তো অনেক সময় অনেকেই অ্যানলিস্ট খুঁজবে যে আমাকে কি অ্যানলিস্ট গুলো দেয়া যায়। হ্যাঁ, দেয়া যায়। তবে শুধুমাত্র নিট করযোগ্য আয় এজ এ সরকারি চাকরি হিসেবে তিনটা লিস্ট দেয়া যাবে, এগুলা ফিক্সড। বাট প্রাপ্ত আয়ের কোনো লিস্ট দেয়া যাবে না, কারণ ওই ব্যক্তি কোন প্রতিষ্ঠানে চাকরি করে, তাকে কি ধরনের বেতন পূরক দিবে, এগুলো কিন্তু আমরা জানি না। যেমন কেউ যদি পাহাড় এলাকায় চাকরি করে, কারো ফাদার মাদার যদি বা সিস্টার মাদার যদি আপনার পুলিশে বা আর্মিতে চাকরি করে, বিডিআর চাকরি করে, এটা জানেন। পাহাড়ি এলাকায় ডিউটি করলে পাহাড়ি ভাতা আলাদা, জানেননি? জি স্যার, জানি। তাহলে আলাদা করে এই ফিটা সংযোজন করে দিয়ে দেয়। তাহলে এটা তো আমি বুড়িসঙ্গে বা খারাতে চাকরি করলে তো এটা পাবো না। তো সো আমরা বিষয়টা মনে হয় একটু বোঝা যায়, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে করবর্তী প্রাপ্ত আয় কি জিনিস বুঝলাম। অঙ্ক কিন্তু একবারে সোজা, এই রুলসই আমি অঙ্ক করে দিব আপনাকে। বাট আপনি যদি কিছু কথা বা রুলস এন্ড রেগুলেশন গুলো সরকারি চাকরিজীবীর জন্য মুখস্থ করে ফেলতে পারেন, আপনার জন্য সুবিধা হয়। যেমন আমি রুলস গুলো নিচে লিখে রাখছি যে চাকরি হতে আয়ের কতিপয় নিয়মাবলী। এখানে আমি আমার মতো করে সুন্দর করে বই থেকে কালেকশন করে মেইন মেইন যেগুলো যেগুলো আমাদেরকে জানতে হবে, মানে জানা লাগবেই যেগুলো, আমি জাস্ট এগুলোরই আইডেন্টিফাই করে রাখছি, আর বাকি অনেক আছে আমি ওইগুলো লিখিনি। এখানে আবাসন বা বাসস্থান সুবিধার ক্ষেত্রে আবাসনের ভাড়া সম্পূর্ণরূপে, এটা একটু বুঝেন, সম্পূর্ণরূপে নিয়োগকর্তা। আপনি কি বুঝেন নিয়োগকর্তা কাকে কি? আরে আপনি যার আওতায় চাকরি করবেন সেই আপনার নিয়োগকর্তা। আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করবেন ওই প্রতিষ্ঠানের তারাই হচ্ছে নিয়োগকর্তা। তো আমরা যারা চাকরি করব, তো আমরা তো জানি যে আমরা তাইলে উপজেলা কোয়ার্টারগুলোতে থাকা যায়, বা এরকম কোয়ার্টার সিস্টেম আর্মি পুলিশ সবার জন্য আছে, ওখানে থাকা যায়। তো সেই ক্ষেত্রে ওরা যে বাসাগুলো করে রাখছে ওখানে যদি আপনি থাকেন, ওইটার বেলায় নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত যদি হয়ে থাকে, অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা যদি আপনাকে করে দেয়, শুধু এমন হয় যে আবাসনের ব্যবস্থাই আপনাকে করে দিছে, আপনি থাকতে পারতেছেন, থাকতেছেন, বা যে প্রধানমন্ত্রী বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, খেয়াল করছেন না, পুলিশ সুপারের বাসভবন, তারা এটি আলাদা আয়োজন করে রাখছে। এগুলোর ভাড়া কে দেয়? এগুলোর ভাড়া নিয়োগকর্তা দেয়, সরকার দেয়। এরকম বেলায় হইলে সেই ক্ষেত্রে এটা শুধু আবাসনের মূল্য হবে। আবার বিষয়টা বলি, এটা শুধু কি হবে? আবাসনের বার্ষিক মূল্যটা হবে। এই জিনিসটাকে বলা হয় বাসস্থান সুবিধা। কি বলা হয়? কথা বলেন, বাসস্থান সুবিধা বলা হয়। কি বলা হয়? বাসস্থান সুবিধা। বাসস্থান সুবিধা বলা হয় অথবা আবাসন সুবিধা বলা হয়। এই একটা সেক্টর যদি আপনি ভালোভাবে মুখস্থ রাখতে পারেন, আপনার জন্য সুবিধা একটা। দ্বিতীয়ত আমরা শিখবো আর একটা, মোটর গাড়ি সুবিধা অথবা যানবাহন সুবিধা। এটা আপনারা করের বইটাতে দেখবেন যে যানবাহন সুবিধা লেখা আছে, আমরা মোটর গাড়ি লিখছি সুবিধা। তো মোটর গাড়ি আবার বাইক হবে না, ওই চার চাক্কা গুলো আর কি মোটর গাড়ির সুবিধার মধ্যে পড়ে আর কি। তো এগুলোর ক্ষেত্রে যদি 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মান্থলি 10,000 টাকা হিসেবে বার্ষিক 1,20,000 টাকা। 2500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে, আপনারা তো সিসির ব্যাপারে জানেন, এই যে ইদানিং নতুন বাইকগুলো 350 সিসি দিছে। সিসি যত বেশি হবে, মানে কি বলবো, তার গতিটা একটু বেশি হবে। কারণ কি? ওই সিসির কারণে তাদের ইঞ্জিনের ক্ষমতাটা একটু বাড়ে, বা সিলিন্ডার যে পাইপটা, ওই পাইপটা একটু প্রশস্ত থাকে, আরো কি কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তাদের, ওই ক্ষেত্রে যে গতিটা বাড়ে। সেক্ষেত্রে যদি গাড়িটা 2500 সিসির মধ্যে হয়, 2500 সিসি পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে 10,000 টাকা মান্থলি হিসেবে 12,000 টাকা বার্ষিক হবে। আর যদি 2500 সিসির অধিক হয়, 25,000 টাকা মান্থলি হিসাবে 30,000 টাকা বার্ষিক হবে। তো এখন প্রশ্ন হলো, আমাকে যে গাড়িটার সুবিধা দিবে বা অফিস থেকে আমাকে যে গাড়িটা দেয়া হবে, ওই গাড়িটা কি মানে 2500 সিসির, নাকি 2500 সিসির কম, বা 2500 সিসির বেশি, এরকম কিন্তু উল্লেখ নাও থাকতে পারে। তখন আমরা কোথায় যাব? তো সেই ক্ষেত্রে আমরা, আপনারা জানবেন যে নর্মালি যে প্রাইভেট কারগুলো দেয় অফিস থেকে, এই ধরনের গাড়িগুলো
2500 সিসির মধ্যে হয়, ধরেন এই 1200 সিসি, 1400 সিসি, 1500 সিসি, হ্যাঁ, 2000 সিসি, 1800 সিসি, 2200 সিসি, এই ধরনের থাকে। আর 2500 সিসির উপরে হচ্ছে ওই যে বাস টাইপের গাড়িগুলো, 6 চাক্কার গাড়িগুলো, একটু বড় সড় গাড়িগুলো হচ্ছে 2500 সিসি। তো বেশিরভাগ অফিসে খুব কমই মনে হচ্ছে বড় বড় গাড়িগুলো দেয়া হয়। এমনি নর্মালি তোমাকে যে সুবিধাটা দিবে যানবাহনের জন্য, সেটা হচ্ছে যে 4 চাক্কার প্রাইভেট কার দিবে। তো সেই ক্ষেত্রে এটা 10,000 টাকা পর্যন্ত মাসিক হিসাবে, 1,20,000 টাকা আপনারা হিসাব করে নেবেন আর কি। অর্থাৎ 2500 সিসি আপনারা মোটামুটি ধরে নেবেন আর কি। তবে যদি উল্লেখ করে দেয় যে 2500 সিসির উপরে গাড়িটা, সেক্ষেত্রে আমরা কিন্তু 3 লাখ টাকা ইউজ করব। তো এতটুকু পর্যন্ত কি পারা যায়? জি ভাইয়া, কিন্তু আমাদেরকে নোট করতে সময় দিবেন না? যে নোট করার জন্য সময় দিবেন না? নোট লেখার করার জন্য? জন্য সময় পাবেন না, এগুলো আমি পিডিএফ করে আপনাদেরকে আবার আমি গ্রুপে দিয়ে দেব। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে আমি মানে কথা বলতেছি, এগুলা রেকর্ড করতেছি, রেকর্ডেড ক্লাসটাও জি ভাইয়া। আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ভাইয়া। আমার একটা প্রাইভেট গ্রুপ আছে, ওই গ্রুপটার লিংক আপনাদেরকে দিয়ে দেবো, জয়েন করে নেবেন, ওখানে আমি আপলোড করে দেব, হয়ে যাবে। তবে এটা গ্রুপে দেয়া যায় না, মেসেঞ্জার গ্রুপে মানে আপলোড নেয় না। না হয় গ্রুপে দিয়ে দিতাম, ঠিক আছে? প্রাইভেট গ্রুপ লাগে, প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তো জি এবার ভাইয়া, ঠিক আসেন আছে। সরকারি কর্মকর্তার গেলে এগুলো ভালো। আরেকটা তথ্য, সরকারির বেলায় আমি কিন্তু সরকারি পড়াচ্ছি আজকে, সুতরাং আমি অন্যগুলো দিকে টাচ আপে নাই, সরকারিগুলোর দিকে আছি, একটু খেয়াল করেন। এইখানে এই 5 নম্বরে আমি একটা লিখছি, এটা খুব সুন্দর একটা কথা, এগুলো হয়তো বা আগে এরকম ভাবে বলা হয়নি, বলা যায়নি। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য নয়, তবে তাদের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিল নামে একটা তহবিল আছে। কি ভবিষ্যৎ তহবিল? সাধারণ ভবিষ্যৎ তহবিল নামে একটা কি আছে, তহবিল আছে। এইটাকে আবার এরকম বলতে পারে যে স্বীকৃত, স্বীকৃত তহবিলও বলতে পারে, স্বীকৃত তহবিল। এবার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর, কি অবদ্রিয়া? হ্যাঁ, দূর থেকে বোঝা যায়, বানান টানান সব ঠিক আছে। তাহলে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য নয়, তবে তাদের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ তহবিল অথবা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য। আর নিচে আর একটা কথা বলে রাখছি, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল কি না, প্রযোজ্য নয়। এটাকে দুইবার লিখে ফেললাম নাকি? দুইবার হয়ে জি গেছে। ভাইয়া, উপর একবার লিখছেন, নিচে একবার লিখছেন। তো কেটে দিলাম, সুযোগ আছে যেহেতু। 6 নম্বরে বেসরকারি কর্মকর্তাদের আজকে যাচ্ছি না, তারপরে বলে দিই। এই বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এই অনুমোদিত বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল কি, হ্যাঁ, বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অনুমোদিত বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল। স্বীকৃত তহবিল প্রযোজ্য। এটা স্বীকৃত, এখানেটা কেটে দিই, ওটা ওটা দরকার নাই এখানে। তাহলে অনুমোদিত বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিল প্রযোজ্য, অর্থাৎ সরকারির যেটা প্রযোজ্য না, বেসরকারি সেটা প্রযোজ্য। আশা করি কথাগুলো বুঝছেন। আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে সুদটা আছে, এই সুদটার ব্যাপারে, এই সুদটার ব্যাপারে আমাদেরকে একটু ভালো দেখতে হবে, এটা একটু ঝামেলা করবে আপনাদের। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের যে সুদটা আসবে, ওটা থেকে অকরধার্য বা অব্যাহতিপ্রাপ্ত আয় যে বলছিলাম, ওটা না বললে অকরধার্য আয় বলবেন। মানে অকরধার্য আয়টা হচ্ছে কি, যে ভবিষ্যৎ তহবিলের সুদ যেটা আসবে, ওখান থেকে কিছু পরিমাণ অংশ আপনার কর কর দিব না আর কি, বাকিটার উপরে কর দিব, অথবা যে পরিমাণ আয়ের উপরে কর দেয়া লাগবে না, সেটাই হচ্ছে অকরধার্য আয়। তবে এটা বের হবে মোট বেতনের 33% উক্ত আয় ব্যতীত, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের সুদ বাদে যেই আয়টা আমাদের আসবে, ওই আয়ের তা ব্যতীত, মানে ভবিষ্যৎ তহবিলের সুদরা বাদে আহ, ওই যে আয়টা আসবে, টোটাল সুদটা বা মূল বেতনটা, ওইটার 33% ধরে এখান থেকে বাদ দিবে। একটু প্র্যাকটিক্যালি গিয়ে আমরা বুঝাবো। তবে সেক্ষেত্রে আমি বলি, এখানে কিন্তু আমরা, এখানে কিন্তু আমরা আপনার কি বলবো, এটা বেসরকারি ক্ষেত্রে, যেহেতু সরকারির বেলা এটা ঝামেলা নেই আর নেই, সুতরাং এটা নিয়ে আমরা ততটা কথা বলবো না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা আর কি। তাহলে আমরা হলুদ গুলো আপনারা একটু আই আই কন্টাক্ট করে নেন, হলুদ মার্কিংটা এখানে আরেকবার একটু আপনারা আই কন্টাক্ট করে নিতে পারেন। হ্যাঁ, মানে একটু আবার রিডিং দেন আপনারা, যাতে মাথায় থাকে, একটু পরে আমরা অঙ্কের দিকে যাব, ওখানে গেলে দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আমরা আর এই ক্লাসটা কিন্তু মানে আর 4 মিনিট 42 মিনিট, 4 মিনিট 42 সেকেন্ড চলবে আর কি। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ফ্রি ভার্সন আমরা জুম অ্যাপসটা চালাই, সেক্ষেত্রে 40 মিনিট করে ক্লাস, 10 মিনিটের ব্রেক। 10 মিনিট ব্রেক দিয়ে আবার সেম লিঙ্কে ডাবল ক্লিক করলে আবার জয়েন হবে, আমিও জয়েন করব। তাহলে আমরা অঙ্কটা ফুলফিল করে দিতে পারবো আর কি।
আশা করি কথাটা বুঝছেন। আর এইখানে এখানেও কিছু হলুদ কালারের দাগ আছে, প্রয়োজনে আমি একটু ছোট করে দেই। লেখাগুলো কি বোঝা যায়? আপনারা চাইলে আপনাদের মোবাইলে কিন্তু স্ক্রিনটা মনে আছে তো, আপনারা চাইলে কিন্তু জুম জুম ইন জুম আউট করতে পারবেন। দেখেন তো পারেন কিনা, জুম ইন আউট বড় ছোট করতে পারেন কিনা, দেখেন তো লেখাটা। জি ভাই, পারি। আচ্ছা, এবার দেখেন আমার যে ছবিটা ডান পাশে মনে উপরে থাকে, অনেক সময় কি ইয়া হয়ে যায়, মানে এই যে দেখেন আমি দেখাই, এই লেখাগুলো মুছে যায় না আমার ছবিটার কারণে। যদি আমার ছবির কারণে লেখাটা মুছে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমার ছবিটা ধরে নিচের দিকে বা ডাইনে বামে যে কোনো দিকে আপনি রাখতে পারবেন। দেখেন, এগুলো যদি ট্রাই করেন বা এগুলো যদি বুঝেন, তাহলে আপনার জন্য এগুলো ভালো আর কি। অনলাইন ক্লাসের জন্য এগুলো হচ্ছে ভালো পজিটিভ সাইড। সো এখন আপনারা যেটা করবেন আর কি, সেটা হচ্ছে যে এই 10 মিনিটের গ্যাপে একটা কাজ করবেন। আপনারা প্রয়োজনে এই হলুদ কালারের গুলো একটা স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ, একটা স্ক্রিনশট রাখেন, রাখার পরে এই স্ক্রিনশটটা আপনারা 10 মিনিটে পড়ে ফেলেন। পড়লে পরবর্তীতে যে অঙ্কগুলো করব সেখানে আর আপনাকে এতটা ঝামেলা করতে হবে না। জাস্ট আপনারা বলবেন, আমি লিখবো। আশা করি দেখবেন যে সরকারি যে চাকরিজীবীদের যে চাকরি, মানে চাকরি হতে আয়, এটা আশা করি আর কি আপনি আর পড়া লাগবে না। এটাই আপনার আখের শেষ। আপনি মোটামুটি যে কোনো বই অঙ্ক খুলবেন, সরকারি চাকরিজীবী হলে অঙ্ক করতে পারবেন। তো আপনারা ইনশাল্লাহ 10 মিনিট পরে রিজয়েন করবেন আশা করি। ঠিক আছে? কত মিনিট পরে? 10 মিনিট পরে আপনারা রিজয়েন করবেন আর কি ইনশাল্লাহ। ঠিক আছে? 10 মিনিট পর রিজয়েন করবেন। জি ভাইয়া।